জানেন তো, মৃতদেহের কোনো জাত থাকে না। কিন্তু আজ আমার নিজের জাতি, বাঙালি জাতিকে দেখে মাঝে মাঝে মনে হয়, আমরা কি আসলেই বেঁচে আছি, নাকি আমরা এক একটা চলন্ত মৃতদেহ। যে জাতির হাতে একসময় তলোয়ার আর কলম দুটোই সমান তেজে চলতো, যারা ইংরেজদের চোখে চোখ রেখে কথা বলতে জানতো, সেই বাঙালি আজ সামান্য জীবন নিশ্চয়তার জন্য কেন নিজের মেরুদণ্ডকে বন্ধক রেখে দিয়েছে? বলতে পারেন? বলতে পারেন, বাঙালি হওয়া কি স্রেফ একটা ভাষায় কথা বলা, নাকি বাঙালি হওয়া একটা বিশেষ অস্তিত্ব? আজ 2026-এ দাঁড়িয়ে যখন আমি চারপাশে তাকাই, আমি এক অদ্ভুত শূন্যতা দেখি। যে মগজ একসময় গোটা এশিয়াকে পথ দেখাতো, যে হাত ইংরেজ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল, সেই হাত আজ নিশ্চুপ। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, কথাটি গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন বাঙালি জাতিকে নিয়ে। আজ 2026-এ দাঁড়িয়ে বুক ঠুকে বলতে পারবেন, ভারত আজ যা ভাবছে তার কতটুকু বাংলা থেকে আসছে? 1930 সাল পর্যন্ত ভারতের অর্থনীতিতে বাংলার অবদান ছিল আকাশচুম্বী। আজ আমরা কোথায়? কেন গত কয়েক দশকে ভারতের প্রথম সারির স্টার্টআপ ইন্ডাস্ট্রি বা থিঙ্ক ট্যাঙ্ক গুলো থেকে বাঙালি মস্তিষ্ক অদৃশ্য হয়ে যাচ্ছে? আজ এই কথাগুলো ভাববার কিন্তু সময় এসেছে। না হলে বাঙালি জাতি হিসেবে আমাদের এই কালেকটিভ ফেলিওর জাতিটাকে নিশ্চিহ্ন করে দেবে। আজকের এই ভিডিও কোনো সিলেবাস পড়ানোর জন্য তৈরি নয়। আজ আমি বাঙালি জাতি হিসেবে নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে এসেছি। রাজা গণেশ থেকে বঙ্কিমচন্দ্র আর অনুশীলন সমিতি থেকে আজকের বাঙালি ভদ্রলোক, আমাদের এই পতনের ইতিহাস কেউ আপনাকে শেখাবে না। কারণ সমাজ চায় আপনি শিক্ষিত চাকর হন, সচেতন নাগরিক নয়। ইতিহাসের বই থেকে রাজা গণেশ বা প্রতাপাদিত্যের নাম মুছে দেওয়া হয়েছে কেন বলতে পারেন? কারণ তারা জানতেন ক্ষত্রিয় ধর্ম কি। যখন সুলতানি শাসনের আধিপত্য, তখন রাজা গণেশ দেখিয়েছিলেন বাঙালি শুধু কাব্যচর্চা করে না, ক্ষমতা দখল করতেও জানে। প্রতাপাদিত্য যখন মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে হুঙ্কার দেন, তখন সেটা ছিল বাঙালির অস্তিত্বের লড়াই। প্রতাপাদিত্য বা রাজা গণেশের নাম আজ ব্র্যাকেটে ঢুকে গেছে। কারণ যারা ইতিহাস লেখে তারা চায় না আপনি জানুন যে বাঙালির ডিএনএ তে শাসন করার ক্ষমতা ছিল। আমাদের এই কথাগুলো কিন্তু মনে করতে হবে। আমরা কোনো কালেই নিরীহ জাতি ছিলাম না। আজ আমরা ভদ্রলোক হয়েছি। এই ভদ্রলোক শব্দটা আসলে ইংরেজদের দেওয়া একটা ওষুধ, যা বাঙালির রক্ত থেকে তেজ শুষে নিয়ে তাকে একটা সভ্য সুশীল দাসে পরিণত করেছে। আমরা লড়াই ভুলে গেছি, আমরা শুধু অভিযোগ করতে শিখেছি। কিন্তু আমাদের পূর্বপুরুষরা জানতেন, ধর্ম আর রাষ্ট্র যখন বিপন্ন হয় তখন শান্ত থাকা পাপ। স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বা বাঘা যতীন হাসি মুখে কষ্ট সহ্য করে দেশের জন্য আত্মবলিদান কেন দিয়েছিলেন? কারণ তারা এক আদর্শে বিশ্বাস করতেন। স্বাধীনতা সংগ্রামীরা জেলে বসে কি বই পড়তেন জানেন? শ্রীমদ্ ভাগবত গীতা। কারণ তারা জানতেন শরীর নশ্বর কিন্তু আদর্শ শাশ্বত। কিন্তু দেখুন, স্বাধীনতার পর আমাদের ব্রেন ওয়াশ করা হলো। আমাদের শেখানো হলো বাঙালি মানে শুধু ভালো ছাত্র, বাঙালি মানে শুধু কেরানি, বাঙালি মানে স্রেফ ভদ্রলোক। আমাদের রক্ত থেকে সেই বিপ্লবী তেজ বের করে দিয়ে সেখানে ঢুকিয়ে দেওয়া হলো এক অদ্ভুত হীনমন্যতা। আবার ইতিহাসে ফিরে যাই। পাল সাম্রাজ্য বা সেন আমলের কথা বাদ দিন। মোগল আমলে যখন 12 ভূঁইয়ারা রাজত্ব করছেন, তখন বাংলার অর্থনীতি ছিল স্বয়ং সম্পূর্ণ। 1717 সালে মুর্শিদ কুলি খান যখন বাংলার নবাব হলেন, তখন বাংলা ছিল ভারতের জান্নাত উল বিলাদ বা প্রদেশগুলোর স্বর্গ। কারণ তখন বাঙালির হাতে মনে প্রাণে তেজ ছিল। পরিবর্তনটা এলো পলাশীর যুদ্ধের পর। ইংরেজরা বুঝতে পেরেছিল, এই জাতিকে যদি শাসন করতে হয়
তবে এদের লড়াকু সত্তাকে মারতে হবে। তারা তৈরি করলো পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত। জন্ম হলো এমন এক জমিদার শ্রেণীর যারা উৎপাদক নয়, বরং শোষক। বঙ্কিমচন্দ্র তার বঙ্গদেশের কৃষক প্রবন্ধে এই শোষণের কথা লিখেছিলেন। কিন্তু ট্র্যাজেডি দেখুন, সেই সময় থেকেই বাঙালির আদর্শ হয়ে দাঁড়ালো বাবু কালচার। আমরা ব্যবসা ছাড়লাম, কৃষিকাজকে ছোট নজরে দেখলাম এবং ইংরেজদের দেওয়া কেরানিগিরি বা ভদ্রলোক তকমাটাকে আভিজাত্য হিসেবে মেনে নিলাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন আনন্দমঠ লিখছিলেন, তিনি সাহিত্যিক হিসেবে লেখেননি, একজন দ্রষ্টা হিসেবে লিখেছিলেন। তিনি সন্তান দল তৈরি করার ডাক দিয়েছিলেন যারা দেশ মাতৃকার জন্য সব ত্যাগ করতে পারে। কিন্তু স্বাধীনতার পর আমরা কি করলাম? আমরা বঙ্কিমের আদর্শকে ড্রয়িং রুমের বইয়ের তাকে সাজিয়ে দিলাম। যে সাহিত্য ছিল আমাদের অস্ত্র, নজরুলের কবিতা বা বঙ্কিমের বন্দে মাতরম শুধু শব্দ ছিল না, ওটা ছিল একটা চার্জড ইলেকট্রিক তার। আজ আমাদের সেই সাহিত্য কোথায়? কালচার কোথায়? আজ আমাদের আলোচনা কেন শুধু পাড়ার মোড়ের চায়ের দোকানে সীমাবদ্ধ, বা টিভি নিউজের 1 ঘন্টার ফালতু তর্কের মধ্যে সীমাবদ্ধ? আমরা কেন বড় কিছু ভাবার সাহস হারালুম? আমরা সাহিত্য পড়ি পরীক্ষার নম্বরের জন্য, অথচ বঙ্কিমচন্দ্রের অনুশীলন তত্ত্ব পড়লে বুঝতাম শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শক্তির সুষম বিকাশই হলো আসল শিক্ষা। আমরা গীতার নিষ্কাম কর্মকে ভুলে গেছি, অলস হয়ে গেছি। অথচ শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন, হাত গুটিয়ে বসে থাকতে নয়। এখনকার প্রজন্মের সাথে কথা বলে দেখুন, তারা বিদেশের খবর সব জানে, তারা সিলিকন ভ্যালির স্বপ্ন দেখে, সেটা দোষের নয়, কিন্তু তারা জানে না নিজের মাটির অধিকার রক্ষা করতে হয় কিভাবে। কেন আজ বাংলার অর্থনীতি বাঙালির হাতে নেই? কেন আমরা শুধু শ্রম দিচ্ছি কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি না? কারণ আমরা রিস্ক নিতে ভুলে গেছি। আমরা কৃষ্ণের সেই অমোঘ বাণী ভুলে গেছি, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অনেকে বলবেন কেন? আমরা বাঙালি হিসেবে তো ক্ষুদিরাম, বাঘা যতীন, সূর্য সেন, রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, নেতাজিকে পেয়েছি। অবশ্যই পেয়েছি, কিন্তু কখন পেয়েছি? মহাবিদ্রোহ থেকে স্বাধীনতা পূর্ববর্তী ওই সময়টা ছিল বাঙালির গোল্ডেন এরা অফ রেজিস্ট্যান্স। যুগান্তর এবং অনুশীলন সমিতির যুবকরা জানতেন শক্তি ছাড়া ধর্ম রক্ষা হয় না। শ্রী অরবিন্দ যখন ভবানী মন্দির লিখছেন, তিনি শক্তির আরাধনা করতে বলছেন। কিন্তু স্বাধীনতার ঠিক পরেই বাঙালি কোনো এক রহস্যময় কারণে সেই শক্তির দর্শন ত্যাগ করে আরামের দর্শনে ঢুকে পড়ল। আমরা ঋষি অরবিন্দের আধ্যাত্মিক তেজকে ভুলে গিয়ে শুধু কেতাবি দর্শনের তাত্ত্বিক তর্কে নিজেদেরকে বন্দী করলাম। ফলাফল কি হলো? দেশের অন্য রাজ্যগুলি যখন অর্থনীতির নতুন মডেল তৈরি করছিল, বাঙালি তখন চা খেতে খেতে বিশ্ব বিপ্লবের স্বপ্ন দেখছিল। নিজের ঘর যখন উইপোকায় খাচ্ছিল, তখন বিশ্ব বিপ্লবের স্বপ্ন। আমাদের আবার মনে করতে হবে, আমি রাষ্ট্র, আমি সম্পদের সংগ্রাহক। আমরা সম্পদ সৃষ্টি ভুলে শুধু সম্পদ বন্টনের লড়াইয়ে লিপ্ত হলাম। কিন্তু সম্পদ না থাকলে বন্টন করব কি করে? তথ্য কি বলছে? আইআইটি বা আইআইএম, আজও বাঙালি মেধার অভাব নেই সেখানে, কিন্তু তারা মেধা প্রয়োগ করছে কোথায়? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ বা আমেরিকায়। কেন? বাংলা তার নিজের মেধাকে ধরে রাখতে পারছে না কেন? কারণ আমরা ইন্টেলেকচুয়াল অ্যারোগেন্স বা বৌদ্ধিক অহংকারে ভুগছি। আমরা ভাবি আমরা সব জানি, কিন্তু আমরা জানি না কিভাবে ক্ষমতা বা পাওয়ার এবং সম্পদ বা ওয়েলথ কে নিয়ন্ত্রণ করতে হয়। চাণক্য বলেছিলেন, অর্থের বিনাশ হলে মানুষের বুদ্ধিও বিনাশ হয়। বাঙালির বুদ্ধিবৃত্তিক পতনের মূল কারণ আমাদের অর্থনৈতিক পঙ্গুত্ব। অর্থনীতি বুঝুন, যে জাতির হাতে ব্যবসা নেই, যার হাতে পুঁজি নেই, সে জাতি চিরকাল অন্যের দয়ার উপর বেঁচে থাকে। বাঙালির অর্থনীতি
আজ রাজনীতি নির্ভর পরজীবী মানসিকতায় আটকে গেছে। আমরা ভাবছি সরকার আমাদের ভাত দেবে, কিন্তু আমরা ভুলে গেছি যে হাত অন্ন দেয় সেই হাতই কিন্তু শিকল পরায়। এককালে ধর্ম আমাদের শিখিয়েছিল পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। আমরা অর্থ এবং ধর্ম দুটোকেই বিসর্জন দিয়েছি। আমরা তথাকথিত আধুনিকতার নামে নিজেদেরকে শেকড় থেকে বিচ্ছিন্ন করেছি, যার ফলে আজ আমরা না ঘরকা না ঘাটকা। তাহলে আমরা কি আসলেই শিক্ষিত, নাকি আমরা এক একজন ইন্টেলেকচুয়াল স্লেভ? আপনি বড় বড় ইংরেজি শব্দ বলতে পারেন, কিন্তু নিজের পাড়ায় অন্যায় হলে রুখে দাঁড়ানোর সাহস নেই। আপনার ভেতরকার সেই নজরুলের বিদ্রোহী সত্তা আজ হাওয়া খেতে গেছে। আমি সুদর্শন হয়ে আজ আপনাদের একটা স্পষ্ট কথা বলতে চাই। যদি আগামী 20 বছরের মধ্যে বাঙালি নিজের তেজ ফিরে না পায়, তবে ইতিহাসের পাতায় আমরা শুধু একটা বিলুপ্ত জাতি হিসেবে থেকে যাব। লড়াইটা শুরু করতে হবে মগজ থেকে, এবং জাতি হিসেবে একসাথে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যখন স্বাধীনতা সংগ্রামের কথা বলি, আমাদের চোখে শুধু বড় বড় নেতাদের ছবি ভেসে ওঠে। তাই কি? শুধু কি তাই? কিন্তু আপনি কি জানেন 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে মেদিনীপুরের সেই সাধারণ চাষিদের কথা, যারা কোনো তাত্ত্বিক বড় বুলি জানতো না, কিন্তু জানতো নিজের মাটি রক্ষা করতে হয় কিভাবে। মাতঙ্গিনী হাজরার নাম আমরা জানি, কিন্তু আমরা কি জানি সেই 700 জন সাধারণ মানুষের কথা, যারা ইংরেজদের সমান্তরাল সরকার, তাম্রলিপ্ত জাতীয় সরকার চালিয়েছিল প্রায় 2 বছর। একদল সাধারণ কৃষক সমাজের প্রতিনিধিরা বুঝিয়ে দিয়েছিল যে রাষ্ট্র চালাতে গেলে অক্সফোর্ড বা কেমব্রিজের ডিগ্রির চেয়ে তেজ আর সংঘবদ্ধতা বেশি প্রয়োজন। ভাবুন তো একবার, সেই সময়কার একজন সাধারণ তাঁতি, একজন জেলে বা একজন কৃষক, যার ঘরে দুবেলা ঠিকমতো অন্ন জুটতো না, সেও কেন নিজের প্রাণ দিতে পিছপা হয়নি? কারণ তার মধ্যে একটা কালেকটিভ আইডেন্টিটি ছিল। সে নিজেকে শুধু একজন ব্যক্তি নয়, বরং এই ভারতের, এই বাংলার একজন অংশ মনে করত। ঋষি অরবিন্দের কথা তাদের কানে সবসময় যেন বাজতো। দেশ কেবল একখণ্ড ভূমি নয়, দেশ হলো জননী। অথচ আজ 2026-এ দাঁড়িয়ে আমরা সেই সব বীর উত্তরসূরিদের নিয়ে কি করছি, কি ভাবছি? আজ আমাদের কাছে তথ্য আছে, টেকনোলজি আছে, ইন্টারনেটে হাজারো বিপ্লবের গল্প আছে, কিন্তু আমাদের রক্তে সেই আগুন নেই। সেই সাধারণ মানুষগুলো লড়েছিল যাতে আমরা একটা স্বাধীন অর্থনীতির মধ্যে বাঁচতে পারি। আর আমরা লড়ছি কিভাবে আরো একটু ভালো দাসত্ব করা যায় তার জন্য। তারা লড়েছিল অধিকার বা রাইটস এর জন্য, আর আমরা কিসের জন্য লড়ছি? সুবিধা বা প্রিভিলেজের জন্য। এটাই হলো আমাদের সবচেয়ে বড় পতন। কেন আজ বাংলার গ্রামের সাধারণ মানুষ আর আগের মতো সংঘবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না? কারণ আমরা আমাদের সংস্কৃতিকে রাজনীতির পকেটে বন্দি করে দিয়েছি। ধর্ম আমাদের শিখিয়েছিল নির্ভীকতা, উপনিষদ বলেছিল নির্ভীক হও। সেই অভয় মন্ত্র আজ বাঙালির মগজ থেকে মুছে ফেলে সেখানে ভয় আর সংশয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি যখন নিজের ইতিহাসের এই সাধারণ মানুষের লড়াই ভুলে যান, তখনই আপনি আমরা একজন শক্তিশালী নেতা বেছে নেওয়ার ক্ষমতা হারাই। মনে রাখবেন, সমাজ যখন মেরুদণ্ডহীন হয়, তখন তার উপর শাসন করে শোষকরা। কেন আমরা ভুলে গেলাম যে প্রশাসন মানে ক্ষমতা নয় শুধু, প্রশাসন মানে হলো সেবার মাধ্যমে ধর্ম সংস্থাপন। তাহলে এখন উপায় কি? পথ কোথায়? কিভাবে জাতি হিসেবে আমাদের পুরনো গৌরব আমরা ফিরে পাবো? পথ কোনো বাইরে থেকে আসা ত্রাণকর্তা দেখাবেন না, পথ আমাদের ভেতরেই আছে। প্রথমত, আমাদের ফিরতে হবে আমাদের শিকড়ে, যা শেখায় আত্মবল। দ্বিতীয়ত, আমাদের হতে হবে মনে প্রাণে ওয়ারিয়র,
শুধু ডিগ্রি নিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখলে হবে না, সেই জ্ঞানকে প্রয়োগ করতে হবে সমাজের আমূল পরিবর্তনের জন্য। বাঙালিকে আবার প্রডিউসার হতে হবে, শুধু কনজিউমার হয়ে থাকলে হবে না। আমাদের বৌদ্ধিক আভিজাত্যকে আবার মাটির সাথে মিলিয়ে নতুন করে তৈরি করতে হবে। ক্ষমতার অলিগলি চিনতে হবে, কিন্তু নিজের সত্তাকে বিসর্জন দিয়ে নয়। কারণ লড়াইটা হলো বাঙালির সেই হারানো সত্য ফিরে পাওয়া। বিবেকানন্দের কথায়, লোহার মতো পেশি আর ইস্পাতের মতো স্নায়ু চাই। সেটা শুধু জিম করার জন্য নয়, সেটা হলো কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমাদের ফিরতে হবে সেই দর্শনে যেখানে আধ্যাত্মিকতা মানে পলায়ন নয়, বরং দায়িত্ব নেওয়া। আমাদের বুঝতে হবে কৃষ্ণের সুদর্শন চক্র আর নজরুলের বিদ্রোহী সত্তা আসলে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। শক্তিহীন জ্ঞান হলো বোঝা, আর জ্ঞানহীন শক্তি হলো তাণ্ডব। বাঙালির কাছে জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞানকে শক্তিতে রূপান্তরিত করার উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি ফিরিয়ে আনতে হবে। আমাদের সেই দিনটা ফিরিয়ে আনতে হবে যখন গোটা ভারত বলবে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকের পর থেকে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে একটা প্রশ্ন করবেন, আমার পূর্বপুরুষ যদি 1942-এ দাঁড়িয়ে বুলেটের সামনে বুক চিতিয়ে বলতে পারে বন্দে মাতরম, তবে আমি আজ কেন একটা ছোট অন্যায়ের সামনে নিজের মুখ বন্ধ করে রাখি? আসুন সেই নামহীন বিপ্লবীদের রক্তকে আমরা বিফলে যেতে না দিই। নিজের স্বকীয়তা খুঁজুন, নিজের ইতিহাসকে অস্ত্র বানান। আমি আজ আপনাদের কোনো অনুরোধ করব না, শুধু একটা প্রশ্ন রেখে যাব। আপনি কি আগামী প্রজন্মের কাছে একজন বিজিত জাতির পূর্বপুরুষ হিসেবে পরিচিত হতে চান, নাকি আপনি চান আপনার উত্তরসূরিরা বলুক, আমার পূর্বপুরুষরা অন্ধকার সময়েও আলো জ্বালাতে জানতো? অতএব আজকের পর যখনই আপনি কোনো সাহিত্য পড়বেন বা ইতিহাস চর্চা করবেন, খুঁজবেন সেখানে আমাদের বর্তমান সমস্যার সমাধান কোথায় লুকিয়ে আছে। নিচে কমেন্টে আমাকে জানান, আপনি কি মনে করেন বাঙালির এই পতনের জন্য আমাদের এই নিরাপদ জীবন খোঁজার মানসিকতা দায়ী, নাকি দায় আমাদের শিক্ষা ব্যবস্থা, নাকি দায় আমাদের রাজনীতি? আপনার চোখে বাঙালির সবচেয়ে বড় শক্তি কোনটা, যা আমরা ভুলে গেছি? যদি আপনারা প্রত্যেকে জানান, তাহলে আমিও জানাবো। আমি আপনাদের প্রত্যেকটা চিন্তা করতে চাই। এই আলোচনা শুধু আমার একার নয়, এটা আমাদের হারানো রাজত্ব ফিরে পাওয়ার প্রথম পদক্ষেপ। মনে রাখবেন, সত্য কঠোর হতে পারে, কিন্তু সত্যই মুক্তির একমাত্র পথ। আলোচনা চলতে থাকবে, কারণ সত্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত শান্তি নেই, বাঙালি জাতির মুক্তি নেই। সবাইকে ধন্যবাদ, পাশে থাকবেন। জীবন সুদর্শন হোক।